এটা হলো আমার ম্যানেজমেন্ট স্টুডিওর আইডিই। আমরা বাম দিকে কি দেখতে পাচ্ছি, অবজেক্ট এক্সপ্লোরার। এখানে থেকে আমরা আমাদের ডাটাবেজের মধ্যকার টেবিল, ভিউ, স্টোর প্রসিডিউর যা আছে, যে অবজেক্টগুলো সেগুলোকে অপারেট করতে পারবো। আর আমাদের এসকিউএল স্টেটমেন্ট লেখার জন্য রয়েছে নিউ কোয়েরি উইন্ডো। ঠিক আছে, আমাদের এখানে এক্সিস্টিং ডাটাবেজ রয়েছে, একটা এপি ডাটাবেজ, আর একটা রয়েছে ডিবি টেস্ট ডাটাবেজ। এই এপি ডাটাবেজের মধ্যে আমাদের কিছু টেবিল রয়েছে। ঠিক আছে, ইনভয়েস, টার্মস, ভেন্ডরস টেবিলটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা নিউ কোয়েরি উইন্ডোতে এসে লিখবো সিলেক্ট। আমি প্রথমটা হলো কি অপারেশন চালাচ্ছি সেই স্টেটমেন্ট, দেন হলো কলাম লিস্ট। স্টারিক দেওয়া মানে হলো আমি যেখান থেকে নিব সেখানে সবগুলো কলাম। ফ্রম হলো আমার ডাটা সোর্স, অর্থাৎ আমি কোথা থেকে দেখবো। ঠিক আছে, ভেন্ডর টেবিল এক্সিকিউট করলাম, যে আমার লিস্ট গুলো চলে আসছে। ঠিক আছে, আমার টোটাল 122 জন ভেন্ডর রয়েছে। এগুলো হলো কি ভেন্ডরের কলাম নেম। এটা হলো কি রেকর্ড, 13 নম্বর ভেন্ডর আইডি। রেকর্ড মানে কি, একটা ডিটেলস ইনফরমেশন, আর কলাম হলো তার একক একটা ইনফরমেশন। বুঝতে পারছি? আপনারা বুঝতে না পারলে, সমস্যা থাকলে আওয়াজ দিবেন, কথা বলবেন। ঠিক আছে, আপনারা রেসপন্স না করলে আমি তো বুঝবো না যে আমি নেটের বাইরে আছি না আপনারা নেটের বাইরে আছেন। আওয়াজ দিবেন, বুঝতেছেন কি না এটা জানাবেন। আমাদের কাজ হবে কি, এইরকম এক্সিস্টিং ডাটাবেস যেটা আছে এটা আমাদের কাজ না। আমাদের কাজ হবে আমরা এরকম ডাটাবেস এবং টেবিল তৈরি করব। ডাটাবেস দিয়ে কিভাবে কাজ করে এটা আমাকে আগে জানতে হবে, কারণ আমার ডাটা থাকবে ডাটাবেসে এবং সেটা ধরেই আমরা ম্যানিপুলেট করব। ঠিক আছে, কারণ আমাদের ডাটাবেসটা তৈরি করার জন্য আমাদের দু ধরনের স্টেটমেন্ট রয়েছে, একটা হলো ডিডিএল আর একটা হলো ডিএমএল। আমরা যাই। ঠিক আছে, তাহলে এসকিউএল স্টেটমেন্ট লেখার কি কেস ইনসেনসিটিভ, অর্থাৎ এসকিউএল স্টেটমেন্টের ক্ষেত্রে আপার কেস লোয়ার কেস ভেরি করে না। এটা টার্মিনেট করে সেমিকোলন দিয়ে, বাট নট ম্যান্ডেটরি, অপশনাল। এবং ব্যাস ইন্ড হয় কি দিয়ে, গো দিয়ে। এসকিউএল এর দু ধরনের কমান্ড, সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন। ঠিক আছে, এসকিউএল হলো কি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে আমাদের দু ধরনের স্টেটমেন্ট রয়েছে, একটা হলো ডিডিএল, একটা হলো ডিএমএল। ডিডিএল হলো কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডেটা ডেফিনেশন অর্থাৎ আমার ডেটাটা যেখানে থাকবে তার স্ট্রাকচারটা কেমন হবে, সেটাই হলো ডেটা ডেফিনেশন। যেরকম আমার কোথায় থাকবে, টেবিলে থাকবে, কিংবা আমি যে তাকে দেখবো কোনো ভিউ বা স্টোর প্রসিডিউরের মাধ্যমে, যে অবজেক্ট গুলো ডেটা স্টোরিং এর সঙ্গে রিলেটেড, সেই অবজেক্ট গুলোর ক্রিয়েশন বা অল্টার, ড্রপিং যে কমান্ড গুলো থাকে, এই কমান্ড গুলো হলো ডেটা ডেফিনেশন। আর যখন আমরা ডেটাকে ম্যানিপুলেট করব, ম্যানিপুলেট মানে কি, ডেটা তৈরি করা, ডেটা মুছে ফেলা, আপডেট করা, ডিলিট করা, এগুলো হলো ডেটা ম্যানিপুলেশন। এটা যে স্টেটমেন্ট গুলো থাকবে সেটা হলো ডিএমএল। তাহলে ডিডিএল এর অন্তর্ভুক্ত হলো কি কি, আমাদের ক্রিয়েট, অল্টার, ড্র। আর ডিএমএল এর অন্তর্ভুক্ত হলো সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। ঠিক আছে, তাহলে এই ডিডিএল এবং ডিএমএল আমরা আজকে কাজ করব। ডিডিএল লেখার সিনট্যাক্স কি আমাদের, তাহলে আমরা ডিডিএল নিয়ে কাজ করবো। আমাদের প্রথমে কি করব, একটা ডাটাবেস তৈরি করব। তাহলে ক্রিয়েট কি তৈরি করব, অবজেক্টের টাইপ, ডেটাবেস, অবজেক্টের নেম। তাহলে আমি একটা নাম দিলাম কি, DB11। সিলেক্ট করে এক্সিকিউট করে দিলাম, তাহলে আমার ডেটাবেসটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার এখন সমস্ত অপারেশন হবে কোথায়, DB11 এই ডাটাবেস। এর জন্য আমাকে কি করতে হবে, আমার স্কোপে এটা নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে, DB11 ডাটাবেসটাকে দিতে হবে।
সিলেক্ট করব, এক্সিকিউট করব। তাহলে এই যে দেখেন ডেটাবেজের ড্রপ ডাউন লিস্টে আমার ডেটাবেজের নামটা সিলেক্টেড হয়ে গেল। এখন আমি যত অপারেশন চালাবো সব কোথায় যাবে? এই ডাটাবেজের মধ্যে যে স্টোর হবে। ঠিক আছে? আমার প্রতিটা কি এক একটা স্টেটমেন্ট, যেটা এক্সিকিউট হচ্ছে এটা পুরোটা একটা স্টেটমেন্ট। প্রতিটা স্টেটমেন্ট এক একটা ব্যাচ। ঠিক আছে? তাহলে আমরা ডাটাবেজ তৈরি করলাম। এর পরের স্টেপটা কি? ডাটাবেজে আমার ডেটা স্টোর করার জন্য কি প্রয়োজন? টেবিল। তাহলে আমরা টেবিল কিভাবে তৈরি করব? ক্রিয়েট টেবিল, টেবিলের নাম। তাহলে আমরা ট্রেইনি নামে একটা টেবিল তৈরি করতে পারি। ঠিক আছে? টেবিল তৈরি করা, টেবিলের ডেফিনিশনে কি থাকতে হবে? মিনিমাম একটা কলাম ডেফিনিশন থাকতে হবে। কলাম ডেফিনিশন বলতে কলামের নাম এবং টাইপ দুটো জিনিস বাধ্যতামূলক। একটা কলাম ডেফিনিশনে দুটো জিনিস বাধ্যতামূলক, একটা হলো কলামের নেম আর একটা হলো টাইপ। ঠিক আছে? তাহলে আমরা কলামের নেম দিলাম আইডি আর টাইপ হলো কি ইন্টিজার, অর্থাৎ আইডি নামের যে কলামটা আছে কি করবে? আমার ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করবে। এরপরে আমরা দিব কি আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হলো অটোমেটিক্যালি এই টেবিলে ডেটাটা এন্ট্রি হবে বা ইনপুট হবে। ঠিক আছে? এটা সাধারণত দুটো প্যারামিটার নেয়, একটা হলো ইনিশিয়াল ভ্যালু আর একটা হলো ইনক্রিমেন্টাল ভ্যালু। আমি এক থেকে শুরু হবে, এক করে বাড়বে। আর আপনার যদি মনে করেন যে আমরা 100 থেকে শুরু করব, তখন সে 100 থেকে শুরু করবে। ডিফল্ট হলো 1 ঠিক আছে? এরপরে প্রাইমারি কি? আমরা মোটামুটি তো জানি প্রাইমারি কি কি, তাই তো? প্রাইমারি কি হলো কি একটা টেবিলের ইউনিকলি রেকর্ডকে আইডেন্টিফাই করার জন্য প্রাইমারি কিটা ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ প্রাইমারি কি এর ভ্যালুটা রেকর্ডকে ইউনিকলি কি করবে? আইডেন্টিফাই করবে। এটা কখনো ডুপ্লিকেট হবে না এবং এমটি থাকতে পারবে না। একজন ট্রেনির কি থাকতে পারে? আইডি থাকবে, তার অবশ্যই কি থাকবে? নাম থাকবে। নামের টাইপটা কি? এসকিউএল সার্ভারে ডাটা টাইপ গুলো কি কি আছে? টেক্সট টাইপের জন্য রয়েছে ভার্কার অথবা এনভার্কার। ঠিক আছে? যদি আমার মাল্টিপল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় তাহলে এনভার্কার ইউজ করব এবং এনভার্কারকে লেন দিতে হবে, অর্থাৎ নেম কত ক্যারেক্টার লেন? 15 ক্যারেক্টার লেন দিলাম। বুঝতে পেরেছি? এরপরে তার কি থাকতে পারে? ইমেল অ্যাড্রেস থাকতে পারে। ইমেল অ্যাড্রেস অবশ্যই এনভার্কার এবং আমাকে কি করে দিতে হবে? এখানে লেন দিতে হবে। তারপরে কি থাকে? তার কন্টাক্ট নাম্বার। কন্টাক্ট নাম্বার অবশ্যই এনভার্কার হবে। কেন? কন্টাক্ট নাম্বারের শুরুতে কান্ট্রি কোড দিলে আমরা প্লাস ইউজ করি, কান্ট্রি কোড না দিলে 0 ইউজ করি। কোনো নাম্বারের পূর্বে লেফট সাইডে কখনো 0 হয় না। তো দ্যাটস ওয়াই কি কন্টাক্ট নাম্বারটা অবশ্যই এনভার্কার অর্থাৎ টেক্সট টাইপের। কন্টাক্ট নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আইডি সবগুলো এগুলো হলো টেক্সট টাইপের। ঠিক আছে? এরপরে যদি আমরা আরো থাকে আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা দিতে পারি অ্যাড্রেস। অ্যাড্রেসও কি এনভার্কার। ঠিক আছে? অ্যাড্রেস একটু লং হতে পারে, আমরা 100 ক্যারেক্টার লেন দিলাম। অ্যাড্রেস এবং নেম এই কিওয়ার্ড দুটো কি হচ্ছে? নীল হয়ে আছে। কেন নীল? নীল মানে কি? তার কিওয়ার্ড। তাহলে এটাকে কিওয়ার্ড না, এটা বোঝানোর জন্য আমাদের কি ইউজ করতে হয়? থার্ড ব্র্যাকেট। দুটো ভাবে করতে পারি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা এর আগে পরে কিছু অ্যাড করে দিয়ে। ঠিক আছে? দুটো ওয়ে আমরা দেখলাম। যখন কিওয়ার্ড আসবে কিওয়ার্ড গুলোকে আমরা অ্যাভয়েড করব। কিভাবে অ্যাভয়েড করব? হয় থার্ড ব্র্যাকেট ইউজ করব অথবা সামনে পিছনে কোনো কিওয়ার্ড অন্য কোনো ওয়ার্ড ইউজ করব। তাহলে আমার স্টেটমেন্টটুকু আমি কি করব? সিলেক্ট করে এক্সিকিউট করে দিব। তাহলে ট্রেনি নামে আমার টেবিল একটা তৈরি হয়ে গেছে। আমি যদি দেখতে চাই অবজেক্ট এক্সপ্লোরারে এসে আমি একটা রিলোড দেই। আমি ডাটাবেজের নাম দিয়েছি DB11 এবং টেবিলস দিয়েছি কি?
রিভিউ ট্রেইনি, ঠিক আছে? তাহলে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ডেটাবেস, এই দুটোই হলো ডিডিএল এর অন্তর্ভুক্ত। এখন যদি আমার এই ট্রেইনি টেবিলটার স্ট্রাকচার বা ডেফিনেশন আমি দিলাম, ঠিক আছে? তাহলে এই ট্রেইনি টেবিলে ডেফিনেশন দেওয়ার পর আমার প্রয়োজন কি? টেবিলে ডেটা ঢুকানো, যেটা হলো কি ডিএমএল। বুঝতে পেরেছি? তাহলে টেবিল ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের ম্যান্ডেটরি কি? টেবিলে মিনিমাম একটা কলাম থাকতে হবে। আর কলাম ডেফিনেশনের ম্যান্ডেটরি হলো কলামের নেম এবং কলামের ডেটা টাইপ। ডেটা টাইপ বলতে আমরা কি বুঝি? ওই কলামটা কোন ধরনের ভ্যালু স্টোর করবে, তার টাইপটা ডিফাইন করে দেওয়া। অর্থাৎ কলামের ভ্যালু যদি নাম্বার টাইপ হয় ইন্টিজার হবে, টেক্সট টাইপ হলে ভার্কার বা ইনভার্কার হবে, ডেট বা টাইম রিলেটেড হলে ডেট টাইম হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা এই ট্রেইনি টেবিলে ডেটা ইনপুট করব। ইনপুট অর্থাৎ কি? ইনসার্ট। ইনসার্ট মানে কি? অন্তর্ভুক্তকরণ। তাহলে আমরা এখন ইনসার্ট স্টেটমেন্ট যদি লিখি, ইনসার্ট ইনটু আমাদের কলামের নাম আমরা দিলাম কি? সরি, টেবিলের নাম ট্রেইনি। দেন ভ্যালুস দিয়ে আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট করব। যদি আমি সিকোয়েন্সিয়ালি ভ্যালু ইনপুট করি তাহলে আর কলামের নাম উল্লেখ করতে হবে না। আমি যদি কলামের নাম উল্লেখ না করি আমাকে সিকোয়েন্সিয়ালি দিতে হবে, অর্থাৎ নেম, প্রথম কি আসবে? নেম। তাহলে নেম, যেহেতু এটা এনভার্কার, এনভার্কার টাইপের ভ্যালুগুলো আমাকে অবশ্যই সিঙ্গেল কোট ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি নেম ইনপুট করি, নেম দিলাম, দেন কে আছে? ইমেল। ইমেল দিলাম, দেন আছে কন্ট্যাক্ট নাম্বার। তাহলে আমরা এখানে 11 ডিজিট দিয়েছি। তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই 11 ডিজিটের মধ্যে সীমাবদ্ধ হবে, 11 থেকে বেশি হতে পারবে না। 11 ডিজিটের বেশি হলে সে কি করবে? আমাকে এরর দিবে। জি বলেন। আচ্ছা, 11 ডিজিটের থেকে বাড়লে আপনাকে লেন্থটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? এজন্য আপনাকে ডেটাটা অ্যানালাইসিস করতে হবে। আপনি যখন একটা ডাটাবেস তৈরি করবেন, কারণ ওই ডাটাবেসে কি ধরনের ডাটা থাকে, ডাটাবেসের ডাটাগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে যে মিনিমাম কত লেন্থ হয় বা ম্যাক্সিমাম কত লেন্থ হয়। সেই জন্য অনুযায়ী আপনাকে লেন্থটা প্রোভাইড করতে হবে। যেরকম আমরা জানি কি মোবাইল নাম্বার সবসময় 11 ডিজিট, আর যদি আমি কান্ট্রি কোড দিয়ে দেই তাহলে হবে 14 অথবা 15, প্লাস সহ দিলে 15 ডিজিট, ঠিক আছে? তাহলে আপনাকে ডেটাটা নিয়ে আগে অ্যানালাইসিস করতে হবে যে ডাটা আমার এখানে কোন ধরনের ডেটা যাবে। হুম, হুম, হুম। হ্যাঁ, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপডেট করে ইনভার্টারের লেন্থ ওই যে অল্টার করে নিতে হবে। আপনার মডিফিকেশনের সুযোগ না, আপনার যদি লেন্থ বাড়ান সেক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু যদি ডাটা টাইপ চেঞ্জ করেন তাহলে প্রবলেম, ঠিক আছে? মনে করেন যে আপনার ডাটা টাইপ ইনভার্টার, ডেটা ইনভার্টার আছে, এখন এটাকে যদি আপনি ইন্টিজার করতে যান, আপনার তো মনে করেন ইনভার্টার মানে কি? টেক্সট এ টু জেড দিয়ে, এটা দিয়ে লিখে থেকে আপনি নাম্বার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এরর আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আপনার অল্টার করার সুযোগ রয়েছে, তবে সেটা লজিক্যাল। আচ্ছা, এরপর আছে কি? স্টুডেন্ট অ্যাড্রেস। তাহলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম কি? ঢাকা। আমি এটাকে এক্সিকিউট করে দিলাম, সিলেক্ট করলাম, এক্সিকিউট। আপনি এক্সিকিউট বাটনে ক্লিক করতে পারেন অথবা F5 দিয়ে এক্সিকিউট করে দিতে পারেন। ডেটাটা সাকসেসফুলি ইনসার্ট হলো কিনা এটা চেক করার জন্য আমাদেরকে আছে সিলেক্ট স্টাডি ফ্রম টেবিল নেম। কোথা থেকে দেখব? ফ্রম ক্লজে কে থাকবে? আমার সোর্স থাকবে, সোর্সটাকে আমার ট্রেইনি টেবিল, ঠিক আছে? তাহলে যে আমার একটা রেকর্ড ইনসার্ট হয়ে গেছে।
এখন আমি যদি একটা স্টেটমেন্টের মধ্যে একাধিক রেকর্ড নিতে চাই তাহলে কি দিব, কমা দিব। ঠিক আছে, কমা দিয়ে আমরা এখানে নামগুলো চেঞ্জ করে দেই। কামাল, আসিফ, জামাল, সালন, গর্ব। ঠিক আছে, কামাল একবার ঢুকছে, তাহলে এটাতে নতুন একটা দিলাম কি, পলি। শেষের কমাটা মুছে দিব, পুরোটা সিলেক্ট করে এক্সিকিউট দিব। তাহলে আমার কয়টা রো ঢুকলো, 6টা রো। আগের একটা, পরের 6টা, মোট কয়টি হলো, 7টা রো হয়ে গেল। ঠিক আছে, এই যে আমার 7টা রো ইনসার্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি? তাহলে আমার ইনসার্ট, সিলেক্ট দুটোই ডিএমএল। এরপরে ডিএমএল অন্তর্ভুক্ত কি, আপডেট। এখানে আমি কামাল দিয়েছি, মেল অ্যাড্রেসটা কি হবে, ডিফারেন্ট হবে। কামালের আইডি কত, 3। তাহলে এখানে মেল অ্যাড্রেসটা আমি আপডেট করতে চাচ্ছি। তাহলে কি দিব, আপডেট। আপডেট করব কোন টেবিল, সেই টেবিলের নাম দিব। দেন হলো কলামের নেম, সেট ইমেল ইকুয়াল টু, তাহলে এর মেল অ্যাড্রেসটা কি হবে, t@t.com। ঠিক আছে, তাহলে এটা কোথায় আপডেট করব, আমরা কি ধরে আপডেট করব, আইডি ধরে। তাহলে আইডি কত, কামালের আইডি 3। সিলেক্ট করে এক্সিকিউট করে দিব। ঠিক আছে, অন রো এফেক্টেড। এখন যদি আমরা এটা দেখি, কামাল 3 নাম্বার, t@। ঠিক আছে, তাহলে আমি আপডেট করলাম, কিভাবে বুঝতে পেরেছি? এখন এখানে যদি আপনার একাধিক কলাম থাকে, কমা দিয়ে আপনি আপডেট করতে পারবেন। যেরকম কন্টাক্ট নং, কন্টাক্ট নং এর মধ্যে এসে আমরা নতুন একটা কন্টাক্ট নাম্বার দিলাম। একাধিক কলাম আপডেট করার প্রয়োজন হলে সেট ক্লোজ এর মধ্যে আমরা কমা দিয়ে কলাম নেম ইকুয়াল দিয়ে কলামের ভ্যালুটা প্রোভাইড করব। তাহলে আপডেট হলো কিনা এটা আমরা দেখতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি আপডেট করার প্রসেস। এখন আপনার মনে হচ্ছে এই রেকর্ডটা আমার দরকার নেই, তাহলে কি করব, আমরা ডিলিট করে দেব। কোথা থেকে ডিলিট করব, সেই সোর্সটা অর্থাৎ ট্রেনিং টেবিলের নাম দিব এবং কোন রেকর্ডটা ডিলিট করব। সাধারণত ইউনিক, যে কলামের ভ্যালুটা ইউনিক সেই কলামটা ধরে আমি করব। তাহলে আমি বললাম 4 নাম্বার আইডি ডিলিট করে দাও। তাহলে কি হবে, সিলেক্ট করে এক্সিকিউট দিলাম, একটা রো এফেক্টেড। তাহলে এখান থেকে আমি এক্সিকিউট করি, 4 নাম্বার কলাম আইডির ভ্যালু নেই। ঠিক আছে, 3 আছে, 5 আছে। তাহলে আমরা সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। বুঝতে পেরেছি? আবার এই সিলেক্টে যদি আমি স্পেসিফিক আইডি দেখতে চাই তাহলে কি দিব, হোয়ার আইডি ইকুয়াল টু 3। তাহলে কি করবে, সে শুধুমাত্র 3 নাম্বার আইডির রেকর্ড দেখাবে। আবার এই স্টারের জায়গায় যে না, আমার সবগুলো কলাম দেখবো না, আমি শুধুমাত্র নেম এবং ইমেলটা দেখতে চাই। তাহলে কলাম লিস্টের মধ্যে আমরা আমার প্রয়োজনীয় কলামের নাম দিতে পারি। আর যদি সবগুলো দেখতে চাই তাহলে স্টার দিতে পারি। হোয়ার ক্লোজ দিয়ে আমার ডাটাগুলোকে আমি কমিয়ে নিতে পারি। বুঝতে পেরেছি? আবার আমার এখানে যদি একাধিক থাকে, যে শুধু 3 নাম্বার না, আমি একাধিক নিতে চাই, তখন কি দিব, ইনের ভিতরে আইডি প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিব। ঠিক আছে, যে আমি 3, 5, 6 এই 3টা রেকর্ড দেখতে চাই। বুঝতে পেরেছি? আসাদ, আপনি আছেন? এই জায়গায় কোনো সমস্যা নেই তো, আছে? গুড। তাহলে আমরা আমাদের একটা স্যাম্পল ডাটাবেস এবং ডাটাবেসের ডিডিএল এবং ডিএমএল করলাম। ঠিক আছে,
তাহলে আমরা এখানে ট্রেনিং টেবিল তৈরি করলাম, ট্রেনিং টেবিলে ডেটা ইনসার্ট করলাম, আপডেট ডিলিট করলাম। এগুলো সবগুলো কি আমার ডিএমএল কমপ্লিট। আর ডিডিএল এর মধ্যে আমরা শুধুমাত্র ক্রিয়েটটা করেছি, বাকি রয়েছে কি ড্রপ। যেহেতু আমাদের একটাই টেবিল, আমি ড্রপ করে দিলে কি হবে, টেবিলটা আমার চলে যাবে। কিন্তু সমস্যা নেই, আমার স্টেটমেন্ট আছে, আমি আবার করতে পারবো। তাহলে কি করব, কমান্ডের নাম কি, ড্রপ টাইপ। কি ড্রপ করব, টেবিল ড্রপ করবো। তাহলে ড্রপ টেবিল, টেবিলের নাম, ঠিক আছে, দিয়ে আমরা এক্সিকিউট করে দিব। কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমি এই টেবিলটাকে সিলেক্ট করতে যাই, তাহলে কি করবে, সে এরর দিবে, ইনভ্যালিড অবজেক্ট নেম। যেহেতু এই ট্রেনিং টেবিলটা নেই আমার, সেহেতু সে কি করবে, ইনভ্যালিড। ইনভ্যালিড মানে আমি যেটা ধরে কাজ করতে যাচ্ছি সেটা আমার নেই। তাহলে আমার টেবিলটা আবার রিক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে রিক্রিয়েট করতে গেলে আমাদের উপরে স্টেটমেন্টটা আমরা আবার এক্সিকিউট করে দিব। ক্রিয়েট টেবিল, এক্সিকিউট, ইনসার্ট করে দিলাম, এক্সিকিউট, ঠিক আছে। তাহলে আমার সবগুলো আবার আগের মতো হয়ে গেল। এবার আমরা কি করতে চাই, অল্টার করব। যে আমার টেবিলের মধ্যে কয়টা কলাম আছে, 5টা কলাম আছে। এই 5টা কলামের বাইরে আমার আরো একটা কলাম অ্যাড করা প্রয়োজন। তাহলে আমরা অল্টারটা কিভাবে করব, আমি যেহেতু অল্টার করতে চাই, তাহলে অল্টার স্টেটমেন্ট, অল্টার কি অল্টার করব, টেবিল অল্টার করব, কোন টেবিল করব, এই টেবিলের নাম, ঠিক আছে। এরপর কি হবে, আমি কি কাজ করতে চাই, একটা নতুন কলাম অ্যাড করতে চাই। তাহলে অ্যাড কি করতে চাই, অ্যাড করতে চাই, কি অ্যাড করতে চাই, কলাম অ্যাড করতে চাই। তারপরে কি দিতে হবে আমাদের, এখানে কলামের নাম দিব। তাহলে এখানে কি কি আছে আমাদের, নেম, ইমেল, কন্টাক্ট, অ্যাড্রেস। তাহলে আমাদের নেম, ইমেল, কন্টাক্ট নাম্বার, স্টুডেন্ট অ্যাড্রেস। তাহলে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিতে চাই, ফাদার নেম, অ্যাড ফাদার নেম। তারপরে হলো কি, কলামের টাইপ, কলামটা কি টাইপ দিতে হবে, আমরা কি বলেছি, ডেফিনিশনের ক্ষেত্রে অবশ্যই আমার কি লাগবে, কলামের নাম লাগবে আর হলো টাইপ। তাহলে ফাদার নেম কত ক্যারেক্টার হতে পারে, 15 ক্যারেক্টার দিলাম, ঠিক আছে। তাহলে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এবার যদি আমরা সিলেক্ট করি, সোম, সোম, নানা ভাই ফোন দিচ্ছে কেন দেখো তো, বুঝতে পারছি। তাহলে এই যে আমরা অল্টার করলাম, একইভাবে আমরা কি অল্টার করতে পারি, একইভাবে আপনি যেটা বললেন যে আমি ভবিষ্যতে আমার 11 ডিজিট আমার কি হচ্ছে, ইনক্রিজ করার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এখানে কি করব, ইনক্রিজ করে দিব। তাহলে কিভাবে করব, এখন সেটা করব। আচ্ছা, তার আগে আমি আর একটা জিনিস আপনাদের দেখে তারপরে এটা করে দিচ্ছি। সেটা হলো, এখানে আমরা যে লেন্থ দিচ্ছি, এই লেন্থের বেশি হয়ে গেলে আমাদের একটা এরর আসতে পারে। এররটা কি ধরনের, আমি একটা কপি করে আপনাদের স্যাম্পলটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা বলেছি কি 11 ডিজিট, 11 ডিজিটের জায়গায় যখন আমরা বেশি দিয়ে দিব, তখন আমাদের একটা এরর আসে, স্ট্রিং ডাটা উড বি ট্রাঙ্কেটেড, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, আমরা কি বলেছিলাম, যদি সবগুলো কলামের ভ্যালু প্রোভাইড করি তাহলে কলামের নাম স্কিপ করলে সমস্যা নেই। আমরা পরে একটা কলাম অ্যাড করেছি, কলামটার নাম কি দিয়েছি আমরা,
ফাদার্স নেম। তাহলে এখানে আমরা তার ফাদার্স নেম দিয়ে দিলাম কি এমডি তামিম। ঠিক আছে, এই যে দেখেন এই এররটা আপনাকে দিবে এবং কোন কলাম সেটাও সে আপনাকে বলে দিচ্ছে। ঠিক আছে, যখনই আপনি দেখবেন যে স্ট্রিং অর বাইনারি ডাটা উড বি ট্রাঙ্কেটেড। ঠিক আছে, এই যে টেবিলের নাম এবং কলাম নেম দিয়েছে, আপনার প্রতিটা এই যে এবং ট্রাঙ্কেটেড ভ্যালুটাও বলে দিয়েছে। তাহলে এটা থেকে আপনাকে বের করতে হবে যে আপনার প্রবলেমটা কোথায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই এররটা আপনি প্রায় সময়ই পাবেন। জি, নানা ভাই ফোন দিচ্ছে, নানাকে ফোন দেবো, ওই ফোনটা দিয়ে ফোন দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে যদি প্রপার দিই তাহলে আমাদের ডাটাটা ইনপুট হবে, না হলে ইনপুট হবে না। এটাতে কি হবে, আমার এরর আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, অল্টার করব। কাকে অল্টার করব? কলাম অল্টার করব। কলামটা কোথায় আছে? টেবিলে। তাহলে আগে আমার অল্টার স্টেটমেন্ট অল্টার টেবিল ট্রেইনি, দেন হলো কি এটা আগেরটা ছিল অ্যাড করা, এবার এক্সিস্টিং। তাহলে এটা কি হবে? অল্টার। কি অ্যাড করব? কোন কলামটা অল্টার করব। ঠিক আছে, তাহলে আমরা কলাম অল্টার করব। কলামের নাম কি দিয়েছি আমরা? কন্টাক্ট নেম। ঠিক আছে, তাহলে এটার টাইপ কি ছিল? এনভারকা 11 এর জায়গায় আপনি কি দিয়ে দিলেন? 15 দিয়ে দিলেন। এক্সিকিউট করে দিলাম। ঠিক আছে, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি আমার এরর আর আসবে না। ক্লিয়ার? যদি আপনার সেম ডেটা টাইপ হয় তাহলে প্রবলেম নেই, লেন্থ বাড়ালে প্রবলেম নেই, কিন্তু যদি আপনি লেন্থ কমায় দেন তাহলে প্রবলেম, যেহেতু আপনার এক্সিস্টিং রেকর্ড আছে, আপনার 11 ডিজিটের রেকর্ড আছে, আপনি ওখানে যদি 10 করে দেন তাহলে আপনার ফেরত দিবে। বুঝতে পেরেছি? গুড। তাহলে আমাদের এই জায়গায় কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাকে সেভ করে দিয়ে আমরা আর একটা কোয়েরি ওপেন করি। আজকে হলো আমাদের 28/2/26, 1 নম্বর কোয়েরি। আরেকটা নিউ কোয়েরি উইন্ডো নিলাম। তাহলে এই যে এখানে আমার ডিডিএল এবং ডিএমএল আমরা অল্টার করলাম, ড্রপ করলাম। ঠিক আছে, তাহলে আমার ডিডিএল গুলো কি কি ছিল এবার আমরা আসি। ডিডিএল কি ছিল? ক্রিয়েট, অল্টার, ড্রপ। ডিএমএল ছিল সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডিডিএল এবং ডিএমএল। আমরা যদি আমাদের ডাটাবেজের ইনফরমেশন দেখতে চাই, এসপি হেল্প ডিবি নামে বিল্ট ইন একটা স্টোর প্রসিডিউর রয়েছে, এখানে দিলে সে আমাকে আমার ডাটাবেজের ডিটেলস দিয়ে দিবে। তাহলে আমি এটা যদি এক্সিকিউট করতে চাই, এসপি আন্ডারস্কোর হেল্প ডিবি, ডাটাবেজের নাম ডিবি11। ঠিক আছে, এই যে ডিবি11 নামে আমার ডাটাবেজ, ডাটাবেজের দুটো ফাইল ম্যান্ডেটরি, একটা হলো ডেটা ফাইল, একটা হলো লগ ফাইল। ডেটা ফাইলটা হলো প্রাইমারি ফাইল, এখানে শুধু ডেটা থাকবে, আর লগ ফাইলে কি থাকবে? ডেটা থাকবে না। কি থাকবে? আপনার যে ম্যানিপুলেশন অ্যাক্টিভিটি গুলো এর লগ লগ ইনফরমেশন থাকবে ট্রানজেকশনাল লগ ফাইলে। ঠিক আছে, ডিলিট মানে কি? ডাটাবেস ডিলিট করা হলো কি ড্রপ, টেবিল যেটা ডাটাবেস ডিলিট করাও একই। অবজেক্ট অর্থাৎ ডিডিএলটা হলো কি অবজেক্টটাকে মুছে দেয়, অবজেক্ট মোছার জন্য ড্রপ, আর ডেটা মোছার জন্য ডিলিট। ঠিক আছে,
এই যে আমরা ডিএমএল করলাম, সিলেক্ট স্টেটমেন্ট করলাম, ইউজ স্টেটমেন্ট করলাম, ঠিক আছে, ইউজ টপ ক্লোজ। তাহলে আমরা এখন টপ ক্লোজটাকে ইউজ করতে চাচ্ছি, এখানে আসি, ঠিক আছে। আমরা যখন এখানে সিলেক্ট স্টাডি ফ্রম ট্রেনি দিচ্ছি, অবশ্যই একটা স্পেস ইউজ হবে। যতগুলো রেকর্ড আছে সবগুলো আছে, কিন্তু আমি সব চাচ্ছি না, আমি চাচ্ছি কি টপ 3টা রেকর্ড চাচ্ছি, ঠিক আছে। তখন টপ 3টা দিচ্ছে, এটা হলো প্রথম 3টা। এখন আপনাকে যদি বলে লাস্টের 3টা রেকর্ড দেখাও, তাহলে আমরা কিভাবে দেখাবো? লাস্টের 3টা রেকর্ড দেখাবো, তাহলে কিভাবে দেখাবো? তাহলে আমরা যদি এটা অর্ডার বাই আইডি ডিসেন্ডিং দেই, তাহলে হ্যাঁ, আমার লাস্ট গুলো উপরের দিকে আসবে, তখন আমি টপ 3 যে 8 6 5 লাস্ট 3টা দেখতে পাবো, ঠিক আছে। এই কোয়েরি গুলো এরকম বিভিন্ন, আপনার সফটওয়্যার তৈরি করা মানে এই যে বিভিন্ন ভাবে কোয়েরি করতে হয়, এই জন্য কোয়েরি বা ফিল্টারিংটাই আপনার এক্সপার্ট হওয়া প্রয়োজন। বুঝতে পেরেছি? এখানে বরকতের কোনো ফাদার নেম নাই, তাহলে এটাকে যদি আমি আপডেট করতে চাই তাহলে কিভাবে দিব? আপডেট, কি আপডেট করব? সেই অবজেক্টটার নাম, তারপরে সেটের মধ্যে কলামের লিস্ট। তাহলে আমি কোন কলামটা দিতে চাচ্ছি? ফাদার নেম। বরকতের বাবার নাম দিলাম ভুলু, ঠিক আছে। তাহলে এখানে আমার কি দরকার? অবশ্যই আইডি ধরে দিতে হবে। আমি যদি এখানে আইডি প্রোভাইড না করি তাহলে সবার ফাদার নেমে এই নামটা বসে যাবে, হায়ার আইডি ইকুয়াল টু 6, ঠিক আছে। এবার যদি আমরা স্পেসিফিক ওই রেকর্ডটা দেখি যে আপডেট হয়েছে কিনা, তাহলে সিলেক্ট স্টাডি ফ্রম ট্রেনিং where id equal to 6, এখানে একটা স্পেস ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আপডেট হয়েছে, বুঝতে পেরেছি আমরা কিভাবে আপডেট ডিলিটের কাজগুলো করব। এই রেকর্ড গুলো হলো আমাদের নথওয়াইন ডাটাবেজের। আগে আমাদের কি ছিল? নথওয়াইন নামে বিল্ট ইন একটা ডাটাবেজ ছিল এসকিউএল সার্ভারে, সেটা ধরে আমরা প্র্যাকটিস গুলো করতাম। এখন আপনারা বিল্ট ইন এটা নেই, কিন্তু আপনারা যদি নেটে সার্চ করেন নথওয়াইন ডাটাবেজ নামে তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যে সার্চ করবেন নথওয়াইন ডাটাবেজ, আপনার গিটহাবে থাকবে, স্ক্রিপ্টটা নিয়ে এসে কপি করে নিউ কোয়েরি উইন্ডোতে নিয়ে এক্সিকিউট করে দিবেন, তাহলে পেয়ে যাবেন। তাহলে এই যে আমাদের এই নথওয়াইন ডাটাবেজের টেবিল গুলো আছে আমাদের ডিবি টেস্টে, এখান থেকে আমরা এই কোয়েরি গুলো করতে পারি, ঠিক আছে। টপ 3 টা আমরা দেখলাম, সর্টিংটাও আমরা দেখলাম। সর্টিং দুই ধরনের, একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হলো ডিসেন্ডিং, ঠিক আছে। অর্ডার বাই কলাম নেম অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং হলো জেড টু এ, অ্যাসেন্ডিং হলো এ টু জেড। আমি যেভাবে দেখতে চাই সে আমাকে সেভাবে আউটপুটটা দিয়ে দিবে। তাহলে আমি যদি এই ডাটাবেজের উপর কাজ করতে চাই তাহলে আমরা একটা নিউ কোয়েরি নিলাম, ডিবি টেস্টের উপর কাজ করতে চাই, তাহলে এখান থেকে আমি কি করব? ডিবি টেস্ট নামে ডাটাবেসটাকে আমার এখানে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তাহলে এখানে আমি ডাটাবেসটা সিলেক্ট করে নিয়ে এখানে আমি কি করব? সিলেক্ট, আগে আমি টেবিলটাকে দেখি, টেবিলের অবস্থা কি। সিলেক্ট স্টাডি ফ্রম কাস্টমার, ঠিক আছে। এটা হলো আমার কাস্টমারের রেকর্ড, যেখানে কতগুলো রেকর্ড রয়েছে? 91টা।
তাই এখানে যদি আমি অর্ডার বাই কান্ট্রি, অর্ডার বাই ক্লোজে কি থাকবে, কলামের নেম দিতে হবে। আমি যদি এটাতে কিছু বলে না দেই তাহলে ডিফল্ট ভাবে সে কি করবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। কিছু না দেওয়া মানে ডিফল্ট অ্যাসেন্ডিং। আর যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই ডিসেন্ডিং, তাহলে কান্ট্রি নেমে কে আসবে, প্রথমে ভি দিয়ে শুরু, তারপরে ইউএসএ। বুঝতে পেরেছি? এটা হলো সে কি করতেছে, প্রথমে কান্ট্রি দিয়ে ডিসেন্ডিং করতেছে। এখানে আমি কলাম নেম, কলামের লিস্টটা দিলাম, কাস্টমার আইডি, সিটি, কান্ট্রি। ঠিক আছে, কাস্টমার আইডি, সিটি, কান্ট্রি। আমরা একাধিক কলামের উপরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। তাহলে আমরা যদি অর্ডার বাই প্রথমে দেই যে প্রথমে তুমি কান্ট্রি দিয়ে অ্যাসেন্ডিং করো, তারপরে সিটি দিয়ে অ্যাসেন্ডিং করো, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। ঠিক আছে, তখন কি করবে, সে কান্ট্রি নেম গুলোকে আগে অ্যাসেন্ডিং করবে, তারপর একই কান্ট্রির ভিতরে যদি একাধিক সিটি থাকে তখন সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। শুধুমাত্র কান্ট্রি কান্ট্রি আগে করবে, এই কান্ট্রির ভিতর গুলোকে করবে। বুঝতে পেরেছি? যেমন অস্ট্রিয়ার দুটো আছে, একটা কি এস আর একটা কি জি দিয়ে। তাহলে ডিসেন্ডিং করলে কি হচ্ছে, এসটা উপরে যাচ্ছে, জিটা নিচে যাচ্ছে। আবার যদি আপনি এখানে অ্যাসেন্ডিং দেন তখন দেখেন এই যে গ্রেসটা উপরে গেল, এস দিয়ে সালবাসটা নিচে চলে আসছে। বুঝতে পেরেছি? তাহলে আমরা একাধিক কলাম দিয়ে এভাবে অ্যাসেন্ডিং করতে পারি। প্রথম যেটা দেব সেটা হবে, দেন হলো তারপরেরটা আসবে। এভাবে আমরা সর্টিং করতে পারি। ফিল্টারিং, ঠিক আছে? ফিল্টারিং মানে কি, আপনার প্রয়োজনীয় রেকর্ড গুলো বের করে নিয়ে আসা। ফায়ার ক্লোজ দিয়ে আমরা ফিল্টারিং করে থাকি। এক্ষেত্রে আমাদের যে অপারেটর গুলো ইউজ হয়ে থাকে, ইকুয়াল মানে কি, এক্স্যাক্টলি ম্যাচ করবে। যেরকম আমরা কি দিয়েছিলাম, আইডি ইকুয়াল টু 3। গ্রেটার দেন মানে কি, বড়। গ্রেটার দেন ইকুয়াল মানে বড় অথবা সমান। লেস দেন মানে ছোট, লেস দেন ইকুয়াল সমান অথবা ছোট। আর এই যে গ্রেটার দেন লেস দেন দুটো একসঙ্গে সিম্পল ইউজ হলে এটাকে বলা হয় নট ইকুয়াল। এর বাইরে রয়েছে বিটুইন, ইন, লাইক, ইজ, এক্সিস্ট অপারেটর। এগুলো দিয়ে আমরা কি করি, ফিল্টারিং করে থাকি। এর বাইরে বুলিয়ান অপারেটর আছে, এন্ড, অর এবং নট। এগুলো দিয়ে ফিল্টারিং করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই যে কান্ট্রি স্পেসিফিক একটা বা একাধিক কান্ট্রি নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম সিলেক্ট স্টাডি ফ্রম কাস্টমার, আমরা ফিল্টারিং করতে যাচ্ছি, তাই তো? তাহলে আমরা এখান থেকে কান্ট্রি, সবগুলো কান্ট্রি নিতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র ব্রাজিলটা দেখতে যাচ্ছি। কান্ট্রি যেহেতু এটা টেক্সট টাইপ, এই জন্য আমাদের অবশ্যই ভ্যালুটাকে সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে, COUNTRY। তাহলে কি হচ্ছে, শুধু ব্রাজিলের রেকর্ড আসতেছে। এখন আমরা যদি একাধিক চাই তখন ইকুয়াল এর পরিবর্তে কি দিতে হবে, আমাদেরকে ইন অপারেটর ইউজ হবে এবং ব্র্যাকেটের ভিতরে আমার প্রয়োজনীয় ভ্যালু গুলো পাঠাতে হবে, যে ফিনল্যান্ড। ঠিক আছে, তাহলে যে ব্রাজিল এবং ফিনল্যান্ড। এখানেও যদি আপনি অর্ডার বাই করতে চান গোছানো আকারে, তাহলে অর্ডার বাই কান্ট্রি দিয়ে অর্ডার বাই করে দিলাম অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, তাহলে ব্রাজিল আগে আসলো, ফিনল্যান্ডটা পরে চলে আসলো। বুঝতে পেরেছি? হ্যাঁ বলেন। হ্যাঁ, দুটো কলামে আপনি তখনই করবেন যেরকম কি, একটা কান্ট্রির ভিতরে অনেকগুলো সিটি থাকে, তাই তো? তাহলে আমার বাংলাদেশের মধ্যে সিটি আছে অনেকগুলো,
তাহলে বাংলাদেশের সিটিগুলোকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে যাচ্ছি, তখন আমি হলো আপনার রিলেটেড কলাম হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রিলেটেড কলাম, যে বাংলাদেশের ভিতরে 10টা সিটি, ওই 10টা সিটির নাম হলো, আমি এখানে অ্যাসেন্ডিং দিলে অ্যাসেন্ডিং আকারে দেখাবে, ডিসেন্ডিং দিলে ডিসেন্ডিং অর্ডারে। আমি একাধিক কলম নিয়ে কখন এটা করব, যখন আমার কলামগুলো রিলেটেড হবে। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। ঠিক আছে, আমরা ইন অপারেটর অর, অর এন্ড এবং অর এন্ড অর নট, এগুলো কি বুলিয়ান অপারেটর। বুলিয়ান মানে কি? ট্রু ফলস। ট্রু হলে রেকর্ড দিবে, ফলস হলে রেকর্ড দিবে না, এমটি রেজাল্ট সেটা আসবে। ঠিক আছে, তাহলে এন্ড দিলে কি হবে? এন্ড মানে কি? যখন এন্ডের দুই দিকের অপারেন্ট প্রেজেন্ট থাকবে তখন এন্ড হবে। আর অর মানে কি? যে কোনো একজন প্রেজেন্ট থাকলেই হয়েছে। তাহলে আমি যদি ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়া অর দিই, তাহলে দুটো যে কোনো একটা ম্যাচ পেলেই সে আমাকে দিয়ে দিবে। আর যদি এন্ড দেয় মানে কি? দুটো দেশেই থাকতে হবে, দেন সে আমাকে দিবে। তাহলে আমি যদি এখানে এই জিনিসটাকে নিয়ে আসি, ইন অপারেটর উঠিয়ে দিয়ে এখানে ব্রাজিল দিলাম, কান্ট্রি ইকুয়াল টু ব্রাজিল, অর কান্ট্রি ইকুয়াল টু ফিনল্যান্ড। অর্থাৎ যে কোনো একটার সঙ্গে ম্যাচ পেলেই সে রেকর্ড আমাকে ডিসপ্লে করবে। ঠিক আছে, ব্রাজিল ফিনল্যান্ড ইন এবং অর অলমোস্ট আমাকে সেম রেকর্ডটাই দিবে। আর যদি আমি এখানে এন্ড অপারেটর ইউজ করি, দ্যাট মিন্স কি? আমি সেই সকল কাস্টমারকে খুঁজতেছি যারা ব্রাজিলেও আছে এবং ফিনল্যান্ডেও আছে। তো এরকম সাধারণত হওয়ার কথা না, একই কাস্টমার দুটো কান্ট্রিতে রেসিডেন্ট হবে না। দ্যাটস ওয়াই আমার এখানে এমটি রেজাল্ট সেট আসবে। যখন আমি গ্রাজুয়ালি এটা ডিফারেন্ট ভাবে করব, তখন আমার এন্ড অপারেটর দিয়ে কাজ হবে। ঠিক আছে, আমি যদি এরকম খুঁজতে চাই যে কন্ট্রাক্ট টাইটেল ওনার হবে এবং সে মেক্সিকোর হবে বা ইউকের হবে, সেই রেকর্ডগুলো আমাকে দাও। ঠিক আছে, না আপনি একাধিক কলাম দিয়ে করতে পারেন। যে আমি সেই সকল কাস্টমারকে চাচ্ছি যাদের কন্ট্রাক্ট টাইটেল হলো যারা ওনার। ঠিক আছে, ব্রাজিলের যেসব ওনার আছে আমি তাদেরকে চাচ্ছি। তাহলে ব্রাজিলের কোনো ওনার নেই, এজন্য আমি পাচ্ছি না। ওনার আছে কোথায়? মেক্সিকোর আছে। সে দুটো ম্যাচিং এ খুঁজবে, দুটো ম্যাচিং পেলে আমাকে দিবে। বুঝতে পেরেছি? কন্ট্রাক্ট টাইটেলে ওনার খুঁজবে এবং কান্ট্রিতে মেক্সিকো খুঁজবে। যে রেকর্ড গুলোতে এই দুটো ম্যাচিং পাবে শুধুমাত্র সেই রেকর্ড গুলো সে আমাকে ডিসপ্লে করবে। আপনার যে প্রশ্নটা ছিল, কনফিউশন থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে। হ্যাঁ, একটা কলমের উপরেও আপনি, হ্যাঁ একটা কলমের উপর কখন চালাবেন? আমার এখন কাস্টমার দুটো দেশে নাই, কিন্তু যদি এরকম হয় যে আমার একই কাস্টমার মাল্টিপল দেশে আছে, এরকম হয় না যে বাংলাদেশের রেসিডেন্ট যারা তারা বাংলাদেশেও আছে, আমেরিকাতেও আছে, আছে না? বাংলাদেশের সিটিজেন আমেরিকায় আছে না? তখন যদি আমি খুঁজি যে যে রেসিডেন্ট গুলো বাংলাদেশ এবং আমেরিকা দুই দেশেই বসবাস করে বা যাতায়াত করে, আমি এই কাস্টমার গুলো খুঁজি, তখন কিন্তু আমি ম্যাচিং পেয়ে যাব। এটা ডিপেন্ড করবে আপনার ডেটার উপরে। ঠিক আছে, এন্ড অর, লাইক অপারেটর আমাদের সব থেকে বেশি ইউজ হয় হলো লাইক অপারেটর। কেন লাইক অপারেটর ইউজ হয়?
আপনি দেখবেন আপনি যখন গুগলে সার্চ করেন কিংবা ই কমার্সের ওয়েবসাইট গুলোতে সার্চ করেন, আপনি কোনো একটা ওয়ার্ডের ক্যারেক্টার কয়েকটা লেখার সঙ্গে আপনাকে কিন্তু ম্যাচিং গুলো সাজেস্ট করে। এটা আসে কোথা থেকে? লাইক অপারেটর। লাইক অপারেটরটা কি করে, যে আপনার এক্সাক্ট ভ্যালু জানা নেই, এরকম হতে পারে বা ওরকম হতে পারে, এটা দিয়ে ম্যাচ করে দিয়ে দেয়। যেরকম পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিলে কি হবে, এর আগে পরে এক বা একাধিক ক্যারেক্টার থাকতে পারে। যেরকম আমার কাস্টমার নেম আমি ধরলাম, এখানে আমার কাস্টমারের আইডি গুলো রয়েছে। এই যে বটম নামে আমার একটা কাস্টমার রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমার তার নামটা মনে নেই, ঠিক আছে, কিন্তু আমি জানি নাম হলো বি দিয়ে শুরু। তাহলে এই ধরনের কাস্টমারকে আমি খুঁজে পেতে চাই, তখন আমি কি করব, হোয়ার ক্লোজে লাইক ইউজ করবো, যে আমার এক্স্যাক্টলি ভ্যালুটা জানা নেই। এখানে যেরকম আমার এক্স্যাক্টলি ভ্যালু জানা আছে মেক্সিকো, এই জন্য আমি ইকুয়াল দিয়েছি। তো যখন আমার এক্স্যাক্ট ভ্যালু জানা থাকবে না, তখন আমি লাইক অপারেটর ইউজ করব। লাইক কোটেশনের ভিতরে আমার বি দিয়ে শুরু, এরপরে কি আছে আমার মনে নেই, তখন আমি কি দিলাম, পার্সেন্টেজ। অর্থাৎ বি এর পরে এক বা একাধিক ক্যারেক্টার থাকতে পারে। তাহলে যে বি দিয়ে শুরু, তারপরে যাই আছে সে সব আপনাকে দিয়ে দিবে। আবার এরকম যদি হয় যে আমার শুরুটা জানা নেই, শুরুতে কি আছে আমার জানা নাই, আমার শেষেরটা জানা আছে, আমি শেষেরটা দিয়ে দিলাম, যে শেষে ভি অক্ষর, তার আগে কি আছে আমার জানা নেই, তখন সে ম্যাচ করবে, শেষে ভি আছে, সামনে যা আছে সে দিয়ে দিবে। ঠিক আছে। আবার এরকম হতে পারে যে আগে পরে কি আছে আমার জানা নেই, মাঝখানে একটা অক্ষর এস আছে, আগে পরে কি আছে আমার মনে নেই, তখন আমরা কি করি, দুই দিকে পার্সেন্টেজ অপারেটর দিয়ে এক্সিকিউট করে দিই। বুঝতে পারছি? তখন সে কি করে, এস আছে যেখানেই থাক, আগে থাক, পিছনে থাক, সামনে থাক, মাঝখানে থাক, পার্সেন্টেজের কাজ হলো ম্যাচিং রেকর্ড গুলো নিয়ে আসবে সামনে পরে। এটা হলো আমাদের লাইক অপারেটরের কাজ। এখন আপনার দেখা যাচ্ছে নেক্সট যেটা, সেটা হলো ইআরজিএস। মনে করেন আপনার এটা ইআরজিএস আপনার মনে আছে, সামনের অক্ষর একটা অক্ষর আপনার মনে নেই, তখন কি ইউজ করব, আন্ডারস্কোর। আন্ডারস্কোর মানে সিঙ্গেল ক্যারেক্টার। সে এই জিনিসটা খুঁজবে যে এই জিনিসটার সামনে একটা অক্ষর আছে, সেটা সে আপনাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছি? আমি বললাম কে দিয়ে শেষ হয়েছে, কিন্তু সামনে কি আছে, একটা ক্যারেক্টার আছে, তখন সে আমাকে ম্যাচিং পেল না, যে লাস্টে কে, সামনে একটা ক্যারেক্টার আছে, কাস্টমার আইডি এরকম কেউ নেই, সে আমাকে দিতে পারলো না। কিন্তু এটা যদি আমি কান্ট্রি দিয়ে সিলেক্ট করি, তখন কিন্তু আমি পেয়ে যাব। ইউকে আছে দুটো ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার আমার কান্ট্রি ভ্যালু, দুটো ক্যারেক্টার, প্রথম ক্যারেক্টার আমার মনে নেই, এজন্য আন্ডারস্কোর। আন্ডারস্কোর মানে সে সিঙ্গেল ক্যারেক্টার ম্যাচ করবে, মাঝখানে কে আছে, কে আছে। ঠিক আছে, মানে বলেন। হুম, এখানে যে আমার আগে পরে মনে নেই, এটা এই যে আপনি দিয়ে দেন, সে এই তিনটা ক্যারেক্টার দেখবে, এই সামনের সঙ্গে একটা মিলাবে, পিছনের একটা মিলাবে। আপনি সামন পিছন ডানে বামে মিলাই দিতে পারেন। ঠিক আছে, এই লাইক অপারেটর গুলো এভাবে কাজ করে। আন্ডারস্কোর থার্ড ব্র্যাকেট হলে সে একটা ম্যাচ করবে, আর ক্যারেট হলো নট, থার্ড ব্র্যাকেটের ভিতর যা দিব এর ভিতর দিবে, আর ওর সামনে যদি নট দেয় তাহলে ওই ক্যারেক্টার গুলো বাদ দিয়ে বাকিগুলো দিবে। তাহলে আমরা যদি এখান থেকে কাস্টমার আইডি গুলো দেখি, ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতেছি কি, বি
এর মাঝখানে কি অক্ষর আছে আমার মনে নেই, এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা অক্ষর বসবে, ঠিক আছে। তারপরে এল আই ডি, দুইটা আই দিলে পাবো না, একটা আই দিলে পাবো। এই যে সে বি দিয়ে শুরু হয়েছে, এ টু জেড এর মধ্যে একটা জিরো আছে সেটা দিয়েছে, এল আই ডি দিয়েছে। সে খুঁজবে বি দিয়ে শুরু হয়েছে, শেষে এল আই ডি আছে, মাঝখানে এ থেকে জেড ক্যারেক্টারের মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার নিবে, সে ম্যাচিং ভ্যালু পেলে আপনাকে দিয়ে দিবে। আর একইভাবে যদি আপনি নট দেন, তাহলে এর বাইরে যে সে খুঁজবে, ক্যারেট হলো কি, ক্যারেট দিলে কি করে নট, এর বাইরের ক্যারেক্টার, এর বাইরে তো কোনো ক্যারেক্টার হয় না। আপনি এখানে দিলেন কি, এম পর্যন্ত দিলেন, তখন সে এ থেকে এম পর্যন্ত খুঁজবে না, এর বাইরের গুলো খুঁজবে, খুঁজে ম্যাচিং পেলে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আপনার যদি এখানে বিটা জানা না থাকে, আপনি কি দিবেন, পার্সেন্টেজ দিবেন, যে আগে আমার কি আছে আমার জানা নাই, পার্সেন্টেজ, এরপরে এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার, শেষে এলআইডি আছে। আপনার জানা না থাকলে পার্সেন্টেজ, তখন সে ওর সামনে যা পাবে ম্যাচিংটা সে এনে আপনাকে দিয়ে দিবে। আর জানা থাকলে তখন আপনি সেই অক্ষরটা দিলেন, যে বি দিয়ে শুরু, মাঝখানে একটা ক্যারেক্টার আমার মনে নাই মিসিং, পরের তিনটা ক্যারেক্টার এই, তখন সে ম্যাচিংটা নিয়ে আসবে। হুম, হুম, হুম। আমাদের ক্যারেক্টার তো সাধারণত এ থেকে জেড এর মধ্যেই হয়ে থাকে। হ্যাঁ, তো এখন আপনি যদি না জানেন যে কোন ক্যারেক্টার, তাহলে আমার এ থেকে জেড দিব। আর আমি জানি যে আমার ক্যারেক্টার প্রথম ৫টা ক্যারেক্টারের মধ্যে ছিল, যে এ থেকে ই অথবা এফ এর মধ্যে ছিল, বাট আমার মনে নেই। তখন আমি এ থেকে ই পর্যন্ত দিব। তখন সে এর মধ্যেই খুঁজে বের করবে। ঠিক আছে? আচ্ছা। এরকম অসংখ্য ফিল্টারিং এর অপশন আছে, ফাংশন আছে ডাটাবেজে। ঠিক আছে? আপনার এসকিউএল সার্ভারে অসংখ্য ফাংশন আছে, যেগুলো দিয়ে ম্যাসিং ফিল্টারিং গুলো বের করা হয়। ক্লিয়ার? আচ্ছা। আজকে আর নতুন কিছু দেখাবো না। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এবং কারো প্রবলেম থাকলে অবশ্যই এগুলো দেখতে সহজ, এবং আমরা সবাই পারি। ঠিক আছে? দেখে মনে হবে সবাই পারি। কিন্তু কাজ করতে গেলে আমরা বুঝবো যে আমরা অনেকেই আটকায় যাচ্ছি, এরর আসতেছে। তো আমার যেটা থাকবে, আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন। এবং আমি আপনাদের কিছু প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেনও দিয়ে দিব গ্রুপে। আপনারা প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, আপনাদের যে গ্রুপে অ্যাড করা আছে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? ওখানে আমি কোশ্চেন দিয়ে দিব, আপনারা কাজ করবেন। এগুলো এক্সারসাইজ ফাইলগুলো দিয়ে দিব, এগুলো করবেন। সঙ্গে আমি নতুন কিছু কোশ্চেন দিব, এগুলো দিয়ে সিলেক্ট ফিল্টারিং এর কাজগুলো করবে। সিলেক্ট ফিল্টারিং এর কাজগুলো করার পরে আমরা নেক্সট রিলেশনাল ডাটাবেসের রিলেশনাল টেবিলগুলো তৈরি করব, এবং টেবিলের মধ্যে রিলেশন বিল্ড আপ করব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন বা কোনো ইয়ে আছে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা, শিওর। এখন আমি জানি না আপনি এসপি ডট নেট কতটুকু জেনে বুঝে আসছেন। ঠিক আছে? এসপি ডট নেট ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ডেবল প্রোগ্রামিং। ঠিক আছে?
প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যেটা মাইক্রোসফটের ডেভেলপ করা। ASP.NET এর প্রোগ্রামিংটা চলে হলো C# দিয়ে, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ হলো C#, ASP.NET হলো প্ল্যাটফর্ম। আপনার বিশ্বের বড় বড় যে সফটওয়্যার গুলো রয়েছে, এন্টারপ্রাইজ সলিউশন, এগুলো সাধারণত ম্যাক্সিমামটাই .NET দিয়ে ডেভেলপ করা হয়। একটা সময় ওরাকলের রাজত্ব ছিল, যেহেতু ওরাকলের কস্টিংটা বেশি, এজন্য ওরাকলটা আস্তে আস্তে জনপ্রিয়তা কমে গেলে .NET-টা এসে যাচ্ছে। তার জব মার্কেটে চাহিদা অনেক, প্রয়োজন হলো যোগ্য লোকের অভাব। .NET-এ আপনার যোগ্য লোকের প্রচুর চাহিদা আছে, কিন্তু যোগ্য লোকের অভাব রয়েছে। কেন রয়েছে? আমরা স্টুডেন্ট লাইফে দেখা যাচ্ছে C# এর কোডিং হালকা পাতলা করে যাচ্ছি, কিন্তু ডাটাবেস সম্পর্কে আমাদের নলেজ তেমন একটা নেই। আমরা কি করি, 2-1টা ক্রুড অপারেশন করি, কিন্তু ওয়ার্ক ফ্লোটা আমাদের জানা নেই যে আমার সিকোয়েন্সটা কোথায় কি কি হচ্ছে না হচ্ছে। এই যে ইন্টিগ্রেশন লেভেলের ঘাটতির জন্য দেখা যাচ্ছে যে জব মার্কেটে এন্ট্রি করতে সমস্যা হয়। এই জায়গাগুলোতে আপনার কোনো না কারো একটা সিকোয়েন্সিয়ালি মেন্টরিং এ থাকা উচিত। আপনি যদি কোনো ইউটিউব থেকে সেলফ স্টাডি করেন, সেক্ষেত্রেও তাদের সিকোয়েন্সিয়ালি ফলো করা উচিত, এবং একটা প্রজেক্ট মিনিমাম 1টা বা 2টো প্রজেক্ট তৈরি করা উচিত। তাহলে আপনি আপনার স্কিলটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনি এমপ্লয়ারকে বোঝাতে পারবেন যে ইউ আর ক্যাপাবল। আপনি যদি .NET-টাকে ভালোভাবে শিখতে পারেন, ভালোভাবে বলতে যে আপনি যে একেবারে এক্সপার্ট হবেন তা নয়, কিন্তু এন্ট্রি লেভেলে যে কনসেপচুয়ালটা আপনার থাকা উচিত, এবং রিয়াল প্রজেক্টে কাজ করতে গেলে তাদের যে আর্কিটেকচারটা কিংবা হলো কনসেপ্ট গুলো আপনার জানা প্রয়োজন। এগুলো যদি আপনার জানা থাকে, তখন জব মার্কেটে এন্ট্রি করা আপনার জন্য সহজ হয়, ঠিক আছে? আর আরেকটা যেটা চিরন্তন সত্য, সেটা হলো আপনি যে কোনো বিষয়ে যদি স্কিল হন, সেই বিষয়ে আপনি জবে এন্ট্রি করতে অবশ্যই পারবেন। আপনাকে কিন্তু দুটো বিষয়, এটাতে স্কিল হতে হবে এবং আপনার এমপ্লয়ারকে বোঝাতে হবে যে আই এম ক্যাপাবল। আমি কি আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে।